দূরত্ব ছিল এরকম যে আমার মারে ততটা বেশি পছন্দ করতাম না, কারণ তার একটা সমস্যা ছিল কি, সে আমার বোনের যে হাজবেন্ড ছিল তার সাথে একটা ফিজিক্যাল রিলেশন ছিল। মেমোরি নেই না, আপনার? আমার ছোটবেলা থেকে কোনো মনে ছিল না, শুধু এটাই মনে পড়ে যে আমার মার সাথে আমার বেশি দূরত্ব ছিল একটা কারণেই ছিল। আপনার বোনের বিয়ে হয়েছিল মানে কত বছর বয়সে? বোনের বিয়ে হয়েছিল কত বছর বয়সে এটা বলতে পারবো না, কিন্তু ওর বিয়ে ছিল ক্লাস 3-তে থাকতে। ক্লাস 3-তে থাকতে আপনার বোনের বিয়ে হয়েছিল? মানে কিভাবে এটা পসিবল? এই- আপনি কি জেনেছেন পুরো স্টোরিটা আমাদেরকে একটু বলেন তো। আমি পুরো ক্লিয়ার হয়েছে মানুষের কাছ থেকে যে আমার যে বোনের হাজবেন্ড ছিল ওনার সাথে আমার মায়ের একটা ফিজিক্যাল রিলেশন ছিল। এটা আপনি মানুষের কাছ থেকে শুনতেন? কার কার কাছ থেকে শুনতেন? এটা আমার নানুর কাছ থেকে শুনতাম, আচ্ছা, আমার খালাদের কাছ থেকে শুনতাম। আমরা তো আমার নানুদের ফ্যামিলিতে বড় হয়েছি, আমার দাদা বাড়ি বরিশাল। আপনার সামনে কিভাবে বলতো তারা? আমি জিজ্ঞাসা করতাম যে কি জিজ্ঞেস তার করতেন? ভাইয়া এরকম কেন করে। মার ভাইয়া এরকম কেন করে? হ্যাঁ, তখন আমারে বলতো যে তোর ভাইয়ার সাথে তোর মার সম্পর্ক আছে, প্রেম আছে। এইগুলো কারা বলতো? আমার খালা বলতো, নানু বলতো, মামিরা বলতো, এরা বলতো। তখন আমি বলতাম যে প্রেম কি জিনিস, তখন আমি ছোট ছিলাম, আমি ততটা হয়তো বা বুঝতাম না। ওকে। তো তখন আমি সবসময় চেষ্টা, যখন আপনি এগুলো শুনতেন, আপনি তো অনেক ছোট ছিলেন, আপনার ভেতরে ফিলটা কি হতো? আমার মনে হতো যে ওখানে কি হচ্ছে, ওটা কি, আমি নিজের চোখে দেখতাম, বুঝতামও। মানে আপনার সামনেই ঘটনাগুলো হ্যাঁ, ঘটতো? ঘটতো। আমি দেখতাম দূর থেকে, মানে বোঝার চেষ্টা করতাম যে এটা কি হচ্ছে। এমনকি রুমের মধ্যে ঢুকলেও দেখতাম ওরকম অবস্থায়, কিংবা ওরকমই থাকতো। ওকে। তো আমি তখন আমার নানুরে জিজ্ঞেস করতাম, কিংবা আমার খালাদের জিজ্ঞেস করতাম যে এটা কেন হয়। ওনারা কিছু বলতো না? না, ওনারা কিছু বলতো না, বলতো তোমার মার সাথে ওনার সম্পর্ক আছে। তাহলে মার সাথে যদি সম্পর্ক থাকবে তাহলে বোনের স্বামী হয় কিভাবে, এরকম আমার মাথার মধ্যে সবসময় এটাই করতো। আর আমার চিন্তা ছিল যে ওইটা ওখানে কি হচ্ছে। এই জন্য আমি আস্তে আস্তে বড় হলাম, তখন ক্লাস 6-এ যখন পড়ি তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। এগুলো নিয়ে আপনি আপনার মাকে কখনো জিজ্ঞেস করেন? আমি মা, মাকে কখনো জিজ্ঞাসা করিনি। আপনার মা কি জানতো যে আপনি আপনি এটা দেখছেন? হ্যাঁ, আমার মা জানতো আমি দেখছি, এবং আমার ফ্যামিলি সবাই জানতো, আমার বাবা এভরিবডি নোজ ইট। সবাই জানতো। জানার পরেও বিষয়গুলো নিয়ে কোনো কথা হতো না, কোনো ধরনের কোনো ঝামেলা হতো না আমাদের ফ্যামিলিতে? পুরো ফ্যামিলি তারপরেই ডিপেন্ড করতো কার উপর? আমার দুলাভাইয়ের উপর। আপনার পুরো ফ্যামিলি এই ভদ্রলোকের উপর ডিপেন্ড করতো ইকোনমিক্যালি? জি। এবং এই জন্য কেউ কোনো কিছু বলতো না? না, কিছু বলতো না। ডিপেন্ড করতো মানে কি ধরনের ডিপেন্ড করতো? টাকা পয়সা দিয়ে হেল্প করতো। আমাদের তো কোনো ভাই নেই, কাজের কোনো নাই, আব্বাও তো সেরকম বেশি কাজ করতে পারতো না, এই জন্য আমার ভাইয়াই সাহায্য। মানে আমার বাবা ওটা জানতো? হ্যাঁ, আমার বাবাও জানতো। এবং জানার পরেও কখনো এগুলো নিয়ে কোনো ধরনের মনোমালিন্য, কোনো ধরনের ঝামেলা? আমি ততটা বুঝতাম না তো। বুঝতে পারতেন না। মাকে নিয়ে আপনার প্রাথমিক পর্যায়ের প্রথম মেমোরিটাই হচ্ছে এরকম একটা জিনিস আপনার চোখে পড়া। আজকের এই স্টোরিটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা, এবং যেটা হয়তো সমাজের অন্য কোনো লাখো মানুষের মধ্যে ওর গল্পটা মিলে যাবে না, কিন্তু একটা সন্তানের জন্য অনভিপ্রেত কোনো ঘটনা তার জীবনে কতটা ছাপ ফেলে এবং এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে কি দাঁড়ায়। আমাদের সামাজিক মানসিকতার জায়গাতে আমরা যে সোশ্যাল সাইকিয়াট্রিক যে ব্যাপারগুলো আমাদের চারপাশে ঘটে যায় সেগুলো গণমাধ্যমে খুবই কম আসে, এবং এগুলো যে মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ, নেগেটিভলি এগুলোর ইম্প্যাক্ট কতটা ভয়াবহ হতে পারে, কিংবা আদৌ একটা মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে, সেগুলো নিয়ে আজকের এই হ্যালো ইট 920 অনেক দূর এগিয়ে যাবে। আমরা একটু ওকে জানার চেষ্টা করি আসলে। ওকে ফাইন, আপনি যেটা বলছেন যে ক্লাস 6-এ আপনি একটা ছেলের সাথে বা কোন একটা, হ্যাঁ আমার মামার বন্ধু ছিল সে, তো আমি তার সাথে কথা বলতাম, সব ধরনের আর কি ফাজলামি করতাম। তখন আস্তে আস্তে বললো যে তোমার আমার খুব ভালো লাগে, তোমার আমার পছন্দ। আমি বলছি, ঠিক আছে। তখন আমিও আর কি ছিলাম যে ভালোবাসা কি জিনিস, ফার্স্ট টাইম 6-এ থাকতে এরকম আসছে, তখন আমিও এটার মধ্যে করলাম। তখন আমি ওরে বললাম কি, আমি আমার মার বিষয়টা ওরা শেয়ার করলাম যে আকাশ, ওর নাম ছিল আকাশ, আকাশ এরকম আমার মা আর ভাইয়া এগুলা করে, তুমি আমার সাথে করবা? তখন ও বললো যে তুমি অনেক ছোট, আর আমাদের মধ্যে এরকম কেন হবে, যা হবে বিয়ের পর হবে। যেই খবর ওরা, আমি বলছি যে চলো আমরা একটা কিছু করবো, ওইখানে কি হয় তুমি আমার একটু বুঝাও। যখনই বলতাম একটু বুঝাও, ও এড়াই যেত, কেমন জানি করতো না। ও আবার অনেক খারাপ ছিল ছেলেটা, যেরকম অনেক ধরনের নেশা করতো, এর জিনিস ছিনতাই করতো, ও করতো। তারপরও ওরাকে আমি অনেক ভালোবাসতাম। তখন ফার্স্ট টাইম আমার লাইফে ও আসছে, আমি ওরা অনেক ভালোবাসতাম। পরে আমার মামার সাথে একটা দ্বন্দ্বের কারণে ও আর কি চলে গেছিল। আচ্ছা। তারপরে আমি আমাদের স্কুলে যাইতাম, ওই বিষয়টা আমার মাথার মধ্যে সবসময় থাকতো যে ওইটা কি, ওইটা আমার জানতে হবে, ওইটা কি। মানে বাবা, মা এবং দুলা ভাইকে যে অবস্থায় দেখেছেন? দেখছি। তখন আমি আরেকটা ছেলের সাথে সম্পর্ক হয়, তার নাম হচ্ছে ইমরান। দোকানে মানে ওর একটা দোকানে কাজ করতো ও। ওকে স্কুলে যাইতাম আসতাম, ওখানে ওর সাথে আমার রিলেশন হয়। তখন আমি ওকে বললাম যে একটা কিছু করি, তা বলতো কি যে বিয়ে করতে হবে। তাহলে আমি বলছি, যদি বিয়ে করতে তা চলো। আমার সবসময় ধারণা ছিল যদি বিয়ের পরে এই জিনিসটা হয় তাহলে ইমরানটা আমি যেভাবে হোক বিয়ে করবো। একটু জাস্ট বোঝার জন্য, মানে আপনার ওই বিষয়টার প্রতি এক ধরনের কিউরিওসিটি গ্রো করে। সবসময় মাথার মধ্যে খেলতেছে যে ওইটা কি হচ্ছে, ওখানে কি হলো, আমি ওইটা চাই। আকাশ বললো যে বিয়ে না করে এটা করা যাবে না, এই জন্য আমি চিন্তা করলাম যে আমি এটা বিয়েই করবো, সে যেই ছেলেই হোক। বিয়ে জিনিসটাও কি আপনি বুঝতেন না। না?
আপনি এই বিষয়টা মার সাথেও কখনো শেয়ার করেননি, বড় বোনের সাথেও কখনো শেয়ার না। করেননি? আমি কারোর সাথে শেয়ার করি নাই। কেন কারোর সাথে করেননি? আমি মার সাথেও কথা বলতাম না, বড় বোনের সাথেও কথা বলতাম না, খুব কম। বড় বোনের সঙ্গে কেন কথা সে বলতেন? সবকিছু জানতো তো। জানার পরেও সেই বিষয়গুলোর না, আপনি বুঝতেন ব্যাপারটা খারাপ? হ্যাঁ অবশ্যই, কারণ যেখানে ঘরের আড়ালে হইতেছে, একটা কোণে হচ্ছে, অন্ধকারে হচ্ছে, তখন কেন এটা হবে না? আমার নানুদেরকে জিজ্ঞেস করলে বলতো যে এরকম এরকম ভালো না, উল্টা পাল্টা কথা বলতো। তো এগুলো নিয়ে আপনার মার সঙ্গে নানুদের সঙ্গে কোনো ঝামেলা নানুর সাথে খালার সাথে সবসময় প্রশ্ন করতাম, কিন্তু মার সাথে তত বেশি আমার মনে পড়ে না। হয়তোবা করছি কি করি নাই, কিন্তু আমার মনে পড়ে না যে মাকে কখনো প্রশ্ন করছি যে মা তুমি এটা কেন করছো। কিউরিওসিটি, দ্য আলটিমেট থিং ইজ কিউরিওসিটি, এবং এই কৌতূহলের কারণে আপনি একটা ছেলেকে প্রপোজ করলেন যে বিয়ে করবেন বা এরকম কিছু একটা, কারণ ও বলছিল যেগুলো বিয়ের পরে হয়, আপনার কিউরিওসিটির জায়গা থেকে। সে আমাকে বলছিল এটা বিয়ের পরে হবে, তো আমি বলছি ঠিক আছে তাহলে আমি বিয়ে করতে চাই। ও ঘুরাইতে ঘুরাইতে 7 মাস কেটে গেল। 7 মাস পরে ওরা আমি খুব জোর করলাম যে আমাকে এখন বিয়ে করতেই হবে। তখন আমি বাসা থেকে পালাই গেলাম। পালাই ওর একটা ফ্রেন্ডের বাসা গেলাম। যাওয়ার পরে সে রাত্রের বেলা অনেক দূর ওর ফ্রেন্ডের বাসা, ওদের বাসাও আমাকে নেয় নাই। মানে ও বেশি বড় না, দুজন মানে 2 বছরের বড় ছোট এরকম হবে, আর তত বেশি ভালো কাজও করে না যে আমার চালাইতে পারবে। তারপরেও ফ্যামিলির অমতে বিয়ে করছে আমার ওই যে ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? 2 বছর। মাত্র 2 বছরে। তখন আপনি ক্লাস 6 এ পড়েন। তার মানে আপনার বয়স যদি 11 হয়ে থাকে তাহলে ওর বয়স 13 থেকে 14 বছর। না, তখন আমি ক্লাস 8 এ পড়ি। তখন আপনি ক্লাস 8 এ পড়েন। ওকে, তার মানে আপনিও নাবালিকা এবং সেও নাবালক বলা যেতে পারে। তখন আপনার সে 2 বছরের বড় হলে ওর বয়স 16 বছরের মতো হবে, আপনার তখন 14 মতো। ওকে, বলুন তারপর। তারপরে আমাদের ওই রাত্রেবেলা আমি ওরে বললাম যে এখন তো কিছু করতে পারো। তো বলতেছে যে হ্যাঁ অবশ্যই করতে পারি। তখন আমাদের মধ্যে একটা হলো। তখন আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা এইটাই, এটার মধ্যে তেমন কোনো কিছুই না, এইটাই। তখন আমি আমার মার প্রতি আমার তত আরো বেশি ক্ষোভ হলো, ঘৃণা হলো যে এই কাজটা তো হাজবেন্ড ওয়াইফ করতে পারে, তো আমার মা আর দুলাভাই কেন করবে। এরপরে ওর বাড়িতে নিয়ে গেল 3-4 দিন পর, ওর ফ্যামিলি থেকে মানতে চায় না, তারপরও মেনে নিল। মানে আপনি বিয়ে করার পর আপনার ফ্যামিলিতে জানালেন যে হ্যাঁ, আমার আপনি বিয়ে- ফ্যামিলি থেকে তো অনেক ঝামেলা করতেছে। ওই যে আমার সে মামা আসে তো মনে করেন ওরে মারটা দিতে যেতেছে, এ করতেছে ও করতেছে, ওর নামে কেস করবে। বিয়েটা আপনারা কোথায় করলেন, কিভাবে করলেন? বিয়েটা করছি কাজী অফিসে। আমার নিবন্ধনের কাগজও চাইছিল, ওর একটা বড় ভাইরা দিয়া আর কি 18 বছর করে নিছিল। হুম। তখন একটা কাজীরে দিয়ে আমার বিয়েটা করাইছিল। তারপর বাড়িতে আসলাম, পরে আমার মা বললো ঠিক আছে মাইনে নেবো, তো তুমি বাসায় আসো। তো আমি বললাম ঠিক আছে বাসায় আসবো। বাসায় আসতে বেড়াইতেছি, তখন আমার মা ওরে খুব মার দিল। মার দেওয়ার পর আমি রাত্রে আবার চলে গেলাম। রাত্রে চলে গেলাম ওর বাসায়, যে মারাদুর যখন করছে আমি বাসাতেই থাকবো, আমার বাসায় আমি আর আসবো না। আমার ফ্যামিলির সাথে টোটাল যোগাযোগ বন্ধ। ওকে, হঠাৎ করে একদিন আকাশ আমার হাজবেন্ডের নাম্বারে ফোন দিছে যে আমি ওর মামা হয়ে কথা বলবো। আমার আকাশের প্রতি অনেক বেশি ভালোবাসা ছিল। আকাশ মানে তোমার ফার্স্ট লাভ? হ্যাঁ। ওকে, তখন আমার মা বাবা বললো যে তুই যদি আকাশের সাথে বিয়ে করতিস তাও মানে নিতাম, তো তুই ফিরায়, আমরা একদম তোর তো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, মানে আমার ইচ্ছা ছিল যে আমার একটা ফ্যামিলি হবে, সুন্দর শ্বশুর বাড়ি। আমি সবসময় গল্প করতাম যে আমার এরকম শ্বশুর বাড়ি হবে ওরকম। তখন বললো যে আকাশের সাথে বিয়ে কর, বিয়ে করার পরে তো আমরা মেনে নিব। তখন আমি বললাম যে ঠিক আছে। ইমরানকে কিন্তু আমি সত্যি ভালোবাসতাম না, শুধু ওই বিষয়টা জানার জন্যই আমি তার বিয়ে করছিলাম। মানে শুধু কিউরিওসিটি নিবারণ করার জন্য। মাই গুডনেস। ওকে, পরে আমি আকাশে বললাম ঠিক আছে আকাশ আমি তোমার বিয়ে করবো, তুমি আমার বিয়ে করবা। তখন আমার মা ওরে শিখা দিল যে বলো যে হ্যাঁ বিয়ে করবো। তখন বললো যে হ্যাঁ অবশ্যই তোমার বিয়ে করবো, তোমার আমি ভালোবাসি না। তখন আমি আমার বাড়িতে চলে আসলাম। আসার পরে তার 4 দিন পর ডিভোর্স করলাম ওরে। মানে ডিভোর্স করলেন আপনি নিজের ইচ্ছা? আমি নিজে ইচ্ছা ডিভোর্স। জাস্ট এই কথাটা বলাতে ফ্যামিলি থেকে যে আকাশের ব্যাপারটা হলে হতো, হ্যাঁ, আপনি নিজে থেকে ডিভোর্স করে দেন? সবাই বললো যে হ্যাঁ ঠিক। বাবা বলে নাই, বাবা কখনোই আমার কোনো কথার মধ্যে আসে নাই। মা বললো, বোন বললো যে ঠিক আছে ওর সাথে বিয়ে দেবো, তুই আয়। তখন আমি চলে আসলাম। আয়সা আমি বললাম ঠিক আছে আকাশের সাথে বিয়ে দাও। এখন আকাশের সাথে আমার বিয়ে দিতে চায় না। এখানে একটা বিষয় আপনাদেরকে একটু নোট করে, প্রিয় শ্রোতা, আমাদের মানে পারিপার্শ্বিক এবং সামাজিক জায়গা থেকে সেক্সুয়াল এডুকেশন বা কি বলা যেতে পারে এটাকে, যৌন শিক্ষা আমরা যেটাকে বলি, সেটা প্রপারলি হয় না। কারণ আমাদের সোসাইটিতে এটাকে ট্যাবু মনে করা হয়, এবং এটা একটা গোপন বিষয়। এটাকে নিয়ে কথাবার্তা বলা সন্তানদের সামনে, কিংবা এই বিষয়টা নিয়ে এইভাবে ওপেনলি একটা কথা হতে পারে, এই বিষয়গুলো আমাদের সমাজের চোখে ভালোভাবে দেখা হয় না। কিন্তু কিউরিওসিটির জায়গাতে একজন নাবালিকা কিংবা একটা শিশু যদি এই বিষয়টি কোনোভাবেই ভুল ব্যাখ্যার শিকার হন, কিংবা কিউরিওসিটির জায়গাতে তাকে যদি প্রপারলি এডুকেশনটা না দেয়া হয়, সেটা তার জীবনে আসলে কি হতে পারে, সেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের আজকের এই পাখির জীবনের প্রথম পর্যায়ের একটা গল্প। শুধুমাত্র একটা অবৈধ সম্পর্ক, যেটা বৈধ না অবৈধ সেটাও সে বোঝে না, এরকম একটা সম্পর্ক দেখে তার ভেতরে কিউরিওসিটি হয়েছিল যে আসলে জিনিসটা কি, এটা আমি বুঝতে চাই, এবং তার জন্য সে বিয়ে করে ফেলেছে। না সে বিয়ে জানে, না সে শারীরিক কোনো সম্পর্ক জানে। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই যে ইদানিং আমাদের শিক্ষাক্রমে ক্লাস 8 এর পাঠ্য বইয়ের পাশাপাশি এরকম বিশেষ করে সেক্সুয়াল এডুকেশনের জন্য একটি পাঠ্য বইয়ের ব্যবস্থা করা হয়েছে, এবং যেখানে
খুব সুন্দরভাবে বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে শারীরিক জ্ঞান অর্জনের জন্য। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ হলে কি ধরনের ক্ষতি হতে পারে এবং এটা কোন বয়সে কি কি করা উচিত। আমার মনে হয় এটা আমাদের বিশেষ করে এই ধরনের ঘটনা থেকে অনেকখানি বাচ্চাদেরকে দূরে রাখবে। তবে দিস ইজ রিয়েলি টাফ, কারণ যেই ব্যারিয়ারটা আমরা ভাঙার চেষ্টা করছি, এতদিন যে ধরনের একটা অবয়ের মধ্যে ছিলাম, এগুলো নিয়ে কথা বলা যায় না, এগুলো নিয়ে কথা বলা পাপ, এগুলো নিয়ে কথা বলা অন্যায়, এবং এই ধরনের ব্যাপারে ছেলে মেয়েদেরকে সামনে নিয়ে আসা, ছেলে মেয়েদের এই কিউরিওসিটিগুলো নিবারণ করা বা ওদের এইসব বিষয়ে কিউরিওসিটি দেখলে ওদেরকে দমিয়ে দেয়া, এই বিষয়গুলো মারাত্মক রকম ভাবে টাফ করে দিবে আমাদের এই বিষয়টাকে। কিন্তু আমার মনে হয় যে যদি পজিটিভ কোনো রেজাল্ট আমরা পাই এবং পাওয়ার সম্ভাবনা যেহেতু আছে, সুতরাং এই জিনিসগুলোকে পজিটিভলি ছেলে মেয়েদের সামনে আনা উচিত। কোনটা ভালো কোনটা মন্দ সেটা তাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া উচিত। নইলে গোপনে নিভৃতে এই ধরনের অসংখ্য ঘটনা সমাজে ঘটে যাচ্ছে যেগুলো আমরা কখনো ফোকাস করি না এবং অনেক সময় জীবনটাকে হেল করে দিতে পারে। বাই দ্য ওয়ে, আমরা ফিরছি আবার আপনার জীবনের গল্পে। তারপর আপনি ডিভোর্স করলেন এবং আপনাকে বললো যে না, বিয়ে দেবে না। তখন আমার ফ্যামিলি থেকে বললো ওকে বিয়ে দেওয়ার মতো ছেলে হলো, ও এরকম খারাপ কাজ করে, চুরি করে, এটা করে ওটা করে, ওর সাথে বিয়ে দেবো না। তখন আমি বললাম যে তোমরা তো নিয়ে আসলে, আর আকাশও তো আমি অনেক ভালোবাসি। তখন আকাশে বললাম, আকাশ বললো তুমি আমার সাথে পালাই যাবা, মানে ফোনে বললো। তা আমি বলছি ঠিক আছে, আমি তোমার সাথে পালাই যাবো। তো ওর সাথে আমি পালাই যাওয়ার জন্য পুরো প্রস্তুত। পরে আমি ওর সাথে পালাই গেছি। যাওয়ার পরে 3 দিন ওর একটা ফ্রেন্ডের বাসায় নিয়ে আমাকে রাখছে, বলছে যে বিয়ে করি নাই, বিয়ে করবো। তখন একটা কাগজ আমার কাছে নিয়ে আসছে, এনে বলতেছে এটা কোর্ট ম্যারেজ করতে হবে, তুমি এটার মধ্যে সাইন করো। তখন আমি ওটার মধ্যে সাইন করছি। হাজবেন্ড ওয়াইফ যেভাবে থাকে ওইভাবে থাকার জন্য পুরো প্রিপারেশন নিছি, বাসার নিছি, এরকম থাকবো। তখন ওর আরেকটা মামা ছিল, মানে আমার মামারই বন্ধু এরা, তার নাম ছিল সুমন। তখন ওর বললো তুমি যে এরকম বাসা টাসা নিছো, ওর সাথে কি তোমার বিয়ে হয়েছে? আমি বলছি হ্যাঁ। ওইটা বিয়ের কাগজ না, এটা তোমার সাথে 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ করবে বলে বিয়ে করছে। মানে 1 বছরের কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? ওকে। আমি তখন ওইটাও বুঝি না যে কন্ট্যাক্ট ম্যারেজ আসলে কি। আমি বলছি আমার কাগজটা দেখেন, আমি পড়তে পারবো। তখন আমার ও কাগজটা আকাশও দেখেন, আকাশ নিখোঁজ। যে এখন ওর সুমন মামার বললোই কথা, তখন আকাশ নিখোঁজ। কিন্তু আকাশের প্ল্যান ছিল ওইটা যে মামা, আমার আগে যে মামা ছিল তার সাথে তার দ্বন্দ্ব ছিল, এই জন্য সে আমার বিয়ে করবে কিংবা একটা ইসের মধ্যে রাখবে, কিন্তু সেও আমারে ভালোবাসতো না। কিন্তু আমি ভাবতাম যে একটা সংসার হবে, আকাশ আমার ভালোবাসা, আকাশের সাথে আমি ভালোভাবে থাকতে পারবো। সেভাবে হলো না। তো তখন আমার সুমন মামা ফোন দিল মা বাবারে, মা বাবা বললো যে ঠিক আছে ওরে নিয়ে আসো। জিনেদা ছিলাম আমরা, ইয়ান থেকে খুলনা নিয়ে আসলো। খুলনা নিয়ে যাওয়ার পরে আমার মা বললো যে ঠিক আছে যা হয় হয়েছে, এরকম ভাবে থাকো। এরকম করে পরে আমার ঢাকাতে চলে আসলাম। আমার বোন আর দুলাভাইও ঢাকাতে থাকতো, তখন চাকরি হয়েছিল আমার বোনের। তো থাকতো মিরপুরে, আমি ওর বাসায় থাকতাম, টুকটাক বাসার কাজ টাজ করতাম, থাকতাম এভাবে। তার 2 বছর পরে তখন আমার লেখাপড়া একদম বন্ধ। মানে কোন ক্লাসে থাকা অবস্থায়? 8 ক্লাস 8 থাকা অবস্থায় আপনার লেখাপড়া বন্ধ। এইসব ঘটনা ঘটার পরে পরপর 2টো বিয়ে। ওকে। পরে আমাকে করলো 2 বছর পরে আমার ফ্যামিলি থেকে একটা ছেলে দেখলো। আচ্ছা। ফ্যামিলি থেকে ছেলে দেখার পরে আমি 2 বছর মধ্যে ঢাকাতেও থাকতাম, খুলনাতেও থাকতাম। পরে আমাকে আনলো, বাড়িতে দেখালো, ছেলে একবার দেখেই পছন্দ করলো। 1 সপ্তাহের মধ্যে বিয়ে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে পাখি তার জীবনের গল্প বলার জন্য আমাদের স্টুডিওতে। পাখিকে দেখার জন্য, কিছু বলার জন্য, ওর সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের ফেসবুকে কানেক্টেড হতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/abcradiofm89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibria.rj, KEBRIA। স্পেলিংটা হচ্ছে KEBRIA.RJ। এবং পেজটিতে যাওয়ার পর আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. FM 89.2। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 3 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে জীবনের গল্প বলার জন্য এখানে রয়েছে পাখি। 19 বছর বয়স তার, এবং তার যে জীবনের গল্প সেটা আসলে খুবই 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 মর্মান্তিক। আমরা ফিরবো তার কাছে। যেখানে আমরা ছিলাম, পাখি আপনি বলছিলেন যে আপনার 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনার ফ্যামিলিতে। আর এই আমাদের গেস্টকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibria.rj, KEBRIA। স্পেলিংটা হচ্ছে KEBRIA.RJ। ওকে, বলুন তারপর। তারপর 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হলো। ছেলে দেখার পর বললো ঠিক আছে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। ওকে, ছেলে কি করে? ছেলে বাড়িতে কৃষি কাজ করে। তা আমিও বললাম যে ঠিক আছে, ফ্যামিলি থেকে যখন দিতেছে আমি বিয়ে করবো।
বাবা বাড়ি ঘর সব দেখে আসলো, বিয়ের দিনও পড়লো, হয়েও গেছে। তার বাড়িতে গেছে, মানে হয়েছে কি, তার বাড়িতে গেছে, তার চাচার যে ঘরটা আছে সেই ঘরটা দেখাইছে, তার চাচার বাড়িটা দেখাইছে। মানে যখন ঘর বাড়ি দেখাবে তখন সেই চাচার বাড়িটা দেখিয়েছে। হুম। আচ্ছা তার যে মূল বাসা সেটা সে দেখাই নাই। আচ্ছা। তো আমার ফ্যামিলিও বুঝতে পারে নাই। বিয়ের পরে আমাকে উঠাইছে একটা ভাঙা ঘরের ভিতরে, ঘরটা একদম হেলে পড়ে যাবে, উপরে টালি, নিচে আছে বেড়া আছে। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এই এটা কেন? তখন বললো কি চাচার বাড়ি আর আমার বাড়ি কি এক না? তখন আমি বললাম চাচার বাড়ি আর তোমার বাড়ি এক, তো সেটা তো কথা না। আমার তো ঘর যেটা, আমার যে ঘরটা আমি থাকবো সেই ঘরটা যদি ভালো না হয় আমি কেমনে থাকবো? এই ঘরটা তো এখনই আমার শরীরে পড়ে যাবে। আমি বললো পড়বে না, সব ঠিক হয়ে যাবে, আমার জায়গা জমি আছে, বিক্রি করবো। তো তখন আমি মানে নিলাম চুপচাপ যে যা হোক হয়েছে, জীবন তো অনেক ভুল হয়েছে। আর আমি ম্যারিড পার্সন ছিলাম, সে আনম্যারিড ছেলে। এটা সে জানতো, তার কাছে বলা হয়েছে এটা? তাকে কিন্তু বিয়ের আগে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি ম্যারিড পার্সন, সে বলছে যে না আমি ম্যারিড পার্সন না। এবং আপনার সম্পর্কে বলা হয়েছে যে আমি নিজে তাকে বলছি যে আমরা দুটো বিয়ে করেছি, আমি এরকম রিলেশন করে 2টা বিয়ে করছি। এবং কি কারণে বিয়ে করেছি কথা কারণটা বলেননি কখন? তো বলছি যে আমি রিলেশন করে বিয়ে করছি। দুটো বিয়ে করেছি। হ্যাঁ, সেটা শুনেই আমার প্রতি হয়েছে যে বিয়ের সাথে কোনো ব্যাপার না, আপনারা দেখে আমার খুব ভালো লাগছে। ওকে। তারপর আমরা আমার বাবার বাড়ি বেড়াতে আসলাম, বেড়াতে আসার পরে এইভাবে দিন যায়। তারপরও আমি শহরে তো মানুষ হয়েছি, তারপরও আমি অনেক কিছু মিস করতাম যে এই জিনিসটা নাই, সংসারে এই জিনিসটা নাই। অনেক কষ্টে দিন যেত আমার। তার আর কোনো ভাই বোন ছিল না, সে একটাই ছেলে। ওকে। এখন আস্তে আস্তে আমার হাজবেন্ডের মধ্যে দেখতাম পরিবর্তন। কি পরিবর্তন? সে ফোনে কথা বলে, গ্রামের ছেলে তাও ফোনে কথা। কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলো? বলি কথা। তারপর আমি জানতে পারলাম, অনেক ভাবে জানতে পারলাম, চেষ্টা করে প্রায় 2-3 মাস পর জানতে পারলাম সে আগে একটা বিয়ে করছিল। সে আমার কাছে মাপটা এসে যে আমি বিয়ে করছি, তুমি মাপ করে দাও, আমি তোমার বলতে পারি না। সে বিয়ের আগে তো আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি আমাকে কেন বলেন নাই? ওকে। পরে বলতেছে তোমাকে আমার এত ভালো লাগছে যে তোমার কথা যদি আমি বলতাম তাহলে হয়তো বা তুমি বিয়েটা রাজি হতো না। আচ্ছা। তখন আমি বললাম যে ঠিক আছে, যা গেছে গেছে, আপনি ওই মেয়ের সাথে যোগাযোগ করেন না, আমি করবো না। ওকে। তারপরও মেয়েটার সাথে যোগাযোগ করে। তখন আমি বললাম খুলনাতেই রাখবো না, তোমাকে আমি নিয়ে চলে যাবো ঢাকাতে। ঢাকা আসতে গেলে কিছু টাকা লাগবে, কিন্তু আমার বিয়ের মধ্যে কোনো কিছু দেয় নাই। শাড়ি গয়না যা দেওয়া লাগে, গয়নাঘাটে কিছু দেয় না, এমনি শাড়ি চুড়ি লিপস্টিক এটা যা দেওয়া লাগে দিছে। এখন একটা রুলি দিছিল স্বর্ণের। তখন আমি মারে বললাম যে মা, রুলিটা আমরা বেশ বন্ধক রাখি, এখন ক্যাশ টাকা তো আমার কাছে কিছু নেই, বন্ধক রাখা আমি টাকাটা নিয়ে দিই, তুমি ও পরে চাকরি করে যখন টাকা ছাড়া যাবে তখন। তখন বললো যে ঠিক আছে চল বন্ধক রাখতে যাই। বন্ধক যখন রাখতে গেছি তখন আঙ্কেল আমারে বলে তুমি কি দুষ্টামি করতে আসছো আমার সাথে? কোন আঙ্কেল? মানে জুয়েলারি যে আঙ্কেল। ওকে। বলছি কেন আঙ্কেল? বলতেছে যে অবশ্যই তুমি এটা এমনিটি স্বর্ণ রিয়াই না, তুমি বলতেছো এটা স্বর্ণের। আমি বলছি কেন, এটা আমার বিয়েতে দিছে, এটা কেন এমনিটি স্বর্ণ হবে? এটা স্বর্ণের পানিতে ধোয়া, এটা 6 মাস পর কালার যাবে। তখন আমি আমার হাজবেন্ডের ফোন দিলাম যে তুমি আমাদের মানে টাউন আছে, টাউনে আসো। তখন দোকানে নিয়ে গেলাম, যেটা কি এটা তো স্বর্ণের না। তো বলতেছে কে বলছে স্বর্ণের না, অন্য দোকানে চলো। তুমি কোন দোকানে যাবা? স্বর্ণপটির মধ্যে। পরে ওর যে দোকানে যাইতেছে সেই দোকানে একই কথা। তখন ও মানে ওর ঘাম বের হয়ে গেছে পুরা। পরে বলতেছে কি যে মাফ করে দাও, তোমার খুশি করার জন্য এটা করছি। তাও আমি মাফ করে দিছি ওরে। আমার ফ্যামিলি থেকে মোটে রাজি না যে এরকম এখন থেকে এই ছেলে এরকম করতেছে, তা ভবিষ্যতে সে কি করবে। তখন আমি তারপরও ঢাকাতে নিয়ে আসলাম, নিয়ে আমার বোনের কাছে রেখে গেলাম, ভাইয়া ওর একটা চাকরি দিতে। ওরা চাকরি দিল। ওর আগরাতে চাকরি হতে গেলে রক্তের গ্রুপ পরীক্ষা করতে হয়, গ্রুপ পরীক্ষা করাইলো, টাকা পয়সা যা লাগে সব ভাইয়া দিল, ম্যাচ ঠিক করে দিল। ভাইয়া মানে আপনার দুলা ভাই? সেই দুলা ভাই। ওকে। মানে আমাদের ফ্যামিলিতে সে খুব কেয়ার করে। তারপরে চাকরি দেওয়ার পরে চাকরি থাকলো আমার টাকা পয়সা দেয় না। ভাইয়ার শুধু একই কমপ্লেন যে ও নাকি ফোনে কথা বলে। আমি ফোনে তো আমার সাথেও কথা বলে। তারপরে আমার ভাইয়া বললো যে ঠিক আছে তুইও ঢাকাতে চলে। তখন আপনি কোথায় ছিলেন? আমি আমার মার বাড়িতে ছিলাম। খুলনাতে ছিলেন? জি। তখন আমি ঢাকাতে চলে আসলাম, ভাইয়ার বাসায় থাকতাম। ও ছুটি সেটা পাইলে আসতো, ভাইয়ার বাসায় থাকতাম করতাম। তারপরে আমি বললাম যে ঠিক আছে, ভাইয়ার বাসা তো মানে গেস্ট যে রুমটা, ড্রয়িং রুমটা যেটারে বলে, ওইটা তো ভাইয়াদের ছুপা নাই, ওটা তো খালি আসতো, ওখানে আমরা একটা পর্দাটা নাই, ওখানেই আমরা সংসার করা শুরু করি। বললো ঠিক আছে। আমাদের মানে ওর রুম নেওয়ার মতো এত বেশি টাকা বেতন পাইতো না, মাত্র 7,000 টাকা বেতন পাইতো। তখন ভাইয়া বললো ঠিক আছে, এই কয় টাকা বেতন পাই তো আর বাইরে থাকা সম্ভব না, তো তোরা আমাদের এখানেই থাক, খাওয়া থাকা পাবো 3,000 টাকা দিবি তোরা দুইজনে, তো শুধু খাওয়া থাকা। এছাড়া আমি যে তার ওয়াইফ, একটা কোনো কসমেটিক বা কোনো ড্রেস এগুলা কিছুই দেয় না। তখন আমার বোন বলে যে আমার বোনটা ভালোভাবেই মানুষ হয়েছে, তো তুমি এরকম ওর কিছু দেও না কেন? বলে এটা আমাদের ফ্যামিলি ব্যাপার। তা আমি বললাম ব্যাপার ঠিক আছে, তুই কিছু বলিস না। ভাইয়া তখন আমার ড্রেস যা লাগে দেয়। 7,000 টাকাতে স্যালারি পাইতো, 3,000 টাকা বোনটা দেওয়ার পরে যে কটা টাকা তো বাড়ি পাঠাই দিত। মানে ও বাড়িতে অনেক দেনা ছিল। আচ্ছা আচ্ছা। তো আমি বলতাম যে কবে শেষ হবে, আর আমাদের ঢাকায় আসতে আমরা কি আজীবন ঢাকাতে থাকবো? তোমার বাড়িতে একটা ঘর নাই, ঘর এরকম টুকটাক আর কি ঝগড়া হতো প্রায়। হাজবেন্ড ওয়াইফ যেটা ভালোবাসে এটা কখনো আমি পাইতাম না। আচ্ছা। সবসময় মানে চিন্তা করতে কি এত চিন্তা করো তুমি চিন্তা করে তো কোনো কিছু বের করতেই পারো না। তখন আমার দুলাভাইরে বললাম ভাইয়া আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও।
তো বললো যে এইটাও তুই পাস করিস না, এই যে পরীক্ষা দিয়ে পর চলে আসছে, তোর কি চাকরি দিব? তো ভাইয়ারা সবসময় বলতাম যে একটা চাকরি দিয়ে দাও, একটা চাকরি দিয়ে দাও। তখন ও যে কোম্পানিতে চাকরি করে, ফরেনার কোম্পানিতে, ওর একটা ম্যাডাম ছিল। তো ওই ম্যাডামটা বাচ্চা কাচ্চা হইতো না, তার হাজবেন্ডও বাইরে থাকতো, সেখানে একা থাকতো। তা আমারে তার কাছে রেখে আসছিল, মাসে 5,000 টাকা স্যালারি দিবে, অল টাইম তার সাথে থাকতে হবে। ওকে। তো এরকম আমি থাকতাম, তখন আমার হাজবেন্ড ঠিক ডাইরেক্টলি বলতেছে বাসায় কাজে দিছে নেই করছেন, কিন্তু আমি বাসায় কাজ করতাম না, শুধু তার সাথে থাকতাম। সাথে থেকে আপনার কাজটা কি ছিল? তার যেরকম ল্যাপটপটা, ক্যারি করা। হ্যাঁ, এটা আমি নিতাম, কিংবা হাতে কোনো পার্স আছে এটা আমি নিয়ে ওনার সাথে সাথে থাকতাম, কারণ ওনার একা একা থাকতে পারতো না। উনি যেখানে যেত আমাকে নিয়ে যেত, আমাকে বেশ বলতো যে আমার বোন। ওনারা ইংরেজিতে কি বলতো আমি জানি না, আমার খুব সুন্দর সুন্দর ড্রেস কিনে দিত, এই যে ওনার সাথে যেটা পরে আমি বেরোতে পারতাম, ওকে। এরকম করে ওনার মতো করে উনি রাখতো। তখন আমার হাজবেন্ডের আমার ভাইয়ের সাথে অনেক অশান্তি করলো। তখন আমার ভাইয়া বললো ঠিক আছে, তোমার চাকরি করতে হবে না, তুমি চলে যাও। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি চাকরি করবো না। তখন আমি বলতাম যে আমার কোনো কাজও করতে দিলা না, তোমার হেল্প করবো তাও তুমি করতে দিলা না। আমি তাই কিন্তু হেল্প করতাম। আমি যে 5,000 টাকা পাইতাম তার থেকে 2,000 টাকা ওরে আমি দিতাম, আর 3,000 টাকা আমি রাখতাম। আচ্ছা। তখন আমার হাজবেন্ড বলতো যে কি এমন কাজ করতাম, মানুষের বাসায় কাজ করতাম, এরকম করে বলতো। তো আমি বলতাম এসব কথা বলবো না, আমি কি কাজ করি তুমি জানতা না। কিন্তু ওই যে ফরেনার ছিল উনি বলতো তুমি আমার সাথে 1 বছর যদি থাকো, তোমার লাইফটা পুরো আমি ওকে করে দিয়ে যাবো। তখন চলে আসছি যখন বাসায়, রান্না বান্না করে খাই দেয়, এরকম করে আমার হাজবেন্ড করে কি ওই মেয়ের সাথে যোগাযোগ করে, আগের ওয়াইফের সাথে। আচ্ছা। তখন আমি বললাম যে তুমি এরকম কেন তার সাথে কথা বলো? বলে যে তার সাথে কথা বলি, কে বলছে? তো এরকম বহুবার আমি হাতে নাতে ধরছি, তারপরে সে স্বীকারই করে না। তারপরে আমার সাথে অনেক ঝামেলা করে, ঝগড়া করে, এই করে। পরে আমি বলছি যে তুমি যদি এরকম করে থাকো, তার সাথে তুমি থাকো, আমার সাথে কোনো যোগাযোগ তার সাথে থাকো, যাও। এক কথা বলার সাথে সে তার কাপড় চোপড় নিয়ে আমার ভাত থেকে নামে চলে গেছে। ওকে। যাওয়ার পরে একটা মেসেজ উঠছে, তখন আমি ফোন দিয়ে আমার ফোন রিসিভ করো না, বলে কি তুমি যদি আমার সাথে আসতে চাও তাহলে এখন আসো। আমি আমার ফ্যামিলির বললাম আমি কি করবো, তোমরা দেখে শুনে বিয়ে দিছো, সে প্রথম থেকে এরকম করতেছে, আমি কি করবো এখন? বলে তার সাথে তুমি কোথাও যাবো না, তুমি তোমার ভাইয়ের বাসায় থাকো। তখন আমি আমার ভাইয়ের কাছে, বোনের কাছে থাকতে লাগলাম। আমার প্রথম 2-1 দিন, 4-5 দিন, 1 মাস 2 মাস ফোন দিছে, পরে আমার কোনো ফোন দিত না। ওকে। তখন আমার ভাইয়ার বলার পরে ভাইয়ার ইটফোর্স সিকিউরিটি সার্ভিসটা আসছে, ওখানে যোগাযোগ করে আমার একটা চাকরি নিল লেডিস সিকিউরিটি গার্ডে। তারপরে ওখানে আমি চাকরি করলাম 1 বছর মতো। 1 বছরের মধ্যে আমি কারোর সাথে মিশতাম না। আমি অফিস বাসা অফিস, ঢাকা শহর মানে এই সময় হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক নেই বা ডিভোর্স হয়নি? না, ওকে। ঢাকা শহর সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। বোরকা পরতাম, বেশ বাসা থেকে যেরকম বড় বড় জামা পরতাম, গ্রামে থেকে যেরকম আসতাম ওরকমই ছিলাম। 1 বছর পরে আমার ওই যেখানে চাকরি করতাম ওইখানে একটা ল্যান্ড ওনার ছিল, ল্যান্ড ওনার। ওখান থেকে আমার সে অফার করে তার সাথে, মানে ওই বিল্ডিং এর ল্যান্ড ওনার। ওকে। ওই ল্যান্ড ওনার আমার প্রপোজ করে যে মানে বিভিন্ন ভাবে, তুমি দেখতে অনেক সুন্দর, তোমার লুকিংটা অনেক সেক্সি, তোমার দেখতে খুব ভালো লাগে। পরিচয়টা হলো কিভাবে? মানে উনি আসে যায়, আমি সালাম করি যে স্যার আসসালামু আলাইকুম, আবার লিফটটা আমি ধরে দেই, উনি উঠে, ল্যান্ড ওনার যেহেতু, আবার আসলে ওনার হাতে যদি কিছু থাকে ওটা আমি ক্যারি করি। তো এই জন্য উনি আমার মানে ডাকলো যে তুমি একটু উপরে আসো, 13 তলায় আসো। আমি গেছি জি স্যার। পরে বলতেছে তোমার লুকিংটা অনেক সুন্দর, তোমার আমার খুব ভালো লাগে, তুমি আমার সাথে করবা, একদম ডাইরেক্ট। তখন আমি বললাম স্যার আপনি কি বললেন, এটা আমি আপনার সম্মান করি, তাই বলে আপনি এভাবে বলতে পারেন না। বাই দ্য ওয়ে, এখানে একটু মানে মানে রিয়েলি রিয়েলি কনফিউজ। যেহেতু আপনি মোটামুটি একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী এরকম একটা বেসরকারি প্রতিষ্ঠানেই কাজ করতেন, সেখানে ওনার তো একটু ভয়ে ডর কিছু করা উচিত ছিল। মানে উনি ডিরেক্টলি এভাবে ডেকে নিবেন, আপনার অ্যাটিটিউডের মধ্যে কোনো কিছু কি ছিল এরকম যে কারণে ও? আমি সবসময় অনেক রুট ছিলাম, আমার সাথে কেউ কথা বলতেও সাহস পেত না। আমরা যে কটা মেয়ে ছিলাম আমাদের সাথে কোনো ছেলেরাও কথা বলতো না, আমাদের যে ছেলে গার্ডগুলো ছিল সেও কথা বলতো না। পরে আমি বললাম স্যার আপনি কি জাস্ট তোমার আমি দেখলাম যে তুমি তোমার জায়গায় কেমন অনেস্ট। ওনার কথাটা অনেক তাড়াতাড়ি ফিরায় নিল। তখন বললো কি যে আমার এখানে চাকরি করো, এখানে তো অনেক 13 তলা বিল্ডিং, অনেক ভালো ভালো লোকেরা আসে, তো তুমি কি কি করো না করো এই জন্য। তা দেখলাম ভালো, তুমি থাকতে পারবা এখানে, 1 বছর হয়েছে, আমি চাই যতদিন এখানে আছে তুমি থাকো। তখন আমি বললাম যে স্যার ঠিক আছে। তখন সে ল্যান্ড ওনার, তার উপর আমি কিছু বলতেও পারি না। তখন আমার যে জুন কমান্ডার ছিল তাকে আমি বললাম স্যার এরকম ভাবে আমার প্রপোজ করছে, কয় তোমার তো কপাল খুলে গেছে। সে কি মেল ছিল না ফিমেল ছিল? ছেলে ছিল। ছেলে। ওকে। তো তুমি যদি একটু সময় তার সাথে করো। আমি তখন ব্যাপারটা যে কি ব্যাপার, আমি এখানে ঢাকা শহরে কাজ করতে আসছি। তখন আমি স্যারে বললাম স্যার আমি যদি কাজ করেই খাবো তাহলে আমি যদি ওরকম করেই খাবো তাহলে তো আমার কাজ করার দরকার আসে না। এখানে আমি আমার শ্রম বিক্রি করতে আসছি, আমার শরীর না। তখন আমি তাকে এই কথাটা যখন বললাম সে আমার পড়ানো রাগিয়ে গেল যে তোমার জন্য আমাদের এই পোস্টটা থাকবে না। পোস্টটা থাকবে না? হ্যাঁ, এই কথা বলার পর আমি ওখান থেকে চলে আসলাম আমাদের হেড অফিসে। উনি আমার নামে কমপ্লেন করলো, আমার যে জুন কমান্ডার স্যার উনি এরকম ডিউটি ভালো করে না, এই জন্য ওর নামে কমপ্লেন এসে, ল্যান্ড ওনার কমপ্লেন দিয়েছে, আপনি ওকে ডাকেন অফিসে। আমাকে স্যার ফোন দিল। আমি ভর্তি হওয়ার পরে কখন আর অফিসে যাই নাই, ওই ফার্স্ট টাইম। ওকে। খুব ভয় পাচ্ছি আমি, স্যার আপনি আমাকে কেন ডাকছেন? কি আমি জানি কি হয়েছে না হয়েছে। আমি পরে স্যারের বললাম যে স্যার আপনি আমার বাবার বয়স এরকম এরকম ব্যাপার। কি মা তাহলে তোমার ওখানে যাওয়া ঠিক হবে না?
তুমি রিজার্ভে থাকো। রিজার্ভ। হ্যাঁ। ওকে যে বিভিন্ন জায়গায় যেরকম সোনারগাঁ, রেডিসন এইসব যেরকম পার্টি টাটি হয়, এখানে ডিউটি করলে তুমি ডিউটি করো। ওকে এমনি সময় বাসায় থাকবা, তোমার স্যালারি 6,000 টাকা, 9,500 টাকা স্যালারি পাইতাম, ওখান থেকে 6,000 টাকা চলে আসছে। ওকে ওখানে বিভিন্ন ছেলেদের সাথে ডিউটি করতে হতো, আমি ওখান থেকেই খারাপ হয়ে গেলাম। মানে রিজার্ভে যাওয়ার পরে আপনি মানে হাউ ইট হ্যাপেন, মানে খারাপ হয়ে গেলাম বললে আপনি বুঝবো না কিভাবে কি ঘটনাগুলো ঘটেছে। মানে একটা ছেলের সাথে মিশতাম, অমুক জায়গায় ডিউটি করতে হবে, আমাদের দুইজনের, একটা ছেলে একটা মেয়ে। কত কথা হয় না, কথা হইতে 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 ওরা বলে যে আমরা এরকম ড্রিঙ্কস করি, আমরা অনেক মজা থাকি, তুমি কি এমন ড্রেস পরো, বোরকা পরো কেন, এখন কি মেয়েরা বোরকা পরে কিনা। আর আমার মধ্যেও না ওরকম একটা চঞ্চলতা কাজ করতো, আমিও চাইতাম যে না এদের সাথে খোলামেলা ভাবে থাক। এর ভিতরে এরকম থাকতে থাকতে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল, বাড়িটার নাম নাই, মানে আমাদের থেকে অনেক ভালো অবস্থা। Okay. ছেলেটা দেখতে শুনতে অনেক সুন্দর ছিল, সে যে আমার মতো একটা মেয়ে প্রপোজ করবে আমি ভাবতে পারিনি। আমি এর মধ্যে বাড়িতে গেছিলাম একবার, পহেলা বৈশাখে বাড়িতে গেছি, সে আমাকে ডাইরেক্ট বললো যে পাখি তোমার খুব ভালো লাগে, তোমার বিয়ের আগে থেকেই ভালো লাগে, তো তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারি। আমি বললাম যে ঠিক আছে করতে পারো। তখন আমিও চাইছিলাম যে একটা মানুষ আমার জীবন থাকো। এরকম করতে করতে না তার সাথে আমার ফোনে, সে থাকতো খুলনাতে, আমি থাকতাম ঢাকাতে। ফোনে রিচার্জ করে দিতাম, আমি চাকরি করতাম, ফোনে রিচার্জ করে দিতাম 50 টাকা 100 টাকা, কোনো গেঞ্জি যা পারতাম কিনে রাখতাম ওর জন্য। ও খুশি হতো, ও আমার অনেক বেশি মানে আমার কথা দিয়ে বুলায় রাখতো। আমি এখন যেটা বুঝি যে না, আমার কথা দিয়ে বুলায় রাখে। মানে বিভিন্ন রকম কথা বলতো, ও আমাকে কখনো একটা সুতাও কিনে দিত না, কিন্তু আমি চিন্তা করতাম যে ওরে কি পরলে ভাল লাগবে, কি করলে ভাল লাগবে, এটা করতাম। যেমন প্যান্ট, শার্ট, টি শার্ট, ঘড়ি এগুলা কিনতাম, বিভিন্ন উপর টাকা দিতাম। আমি আর যে 6,000 টাকা থেকে মানে অল্প কিছু, ধরুন 200-500, তখন ওইটাই আমার কাছে বেশি ছিল, ওরকম দিতাম। ও নিত, ও চাইতো। পরে ও মাস্টার্স কমপ্লিট করলো, তখন আমি বললাম যে তুমি ঢাকাতে আসবা, বললো হ্যাঁ ঢাকাতে আসবো। ঢাকাতে আসলো ফ্রেন্ডের বাসায়, আমরা ঢাকায় দেখা করলাম, কথা বললাম অনেক। ও সবসময় বলতো তোমার আমি বিয়ে করবো, যে আগে থেকে আমার পড়াশোনাটা কমপ্লিট হোক। ছেলেটা অনেক সুন্দর ছিল। মানে ও তো বিবাহিত ছিল? না, বিবাহিত ও ছিল না। একদম বিবাহিত ছিল না। আপনি সম্পর্কে সব জানতো? হ্যাঁ, আমার বাড়ির পাশে সব জেনে শুনে আমার দিকে আগাইছিল। ওকে, কিসে পড়তো ছেলেটা? তখন মাস্টার্স করতেছে। মাস্টার্স করছে, আর আপনি দিকে ক্লাস 10ও পাস করেন? না, ওকে, ঠিক আছে। তখন আমার হয়তো ওটা আবেগ ছিল, আমি বুঝতাম না যে ও যেরকম আমার দিকে আগাইছে, আমি ভাবতাম মনে হয় সত্যি সত্যি ও আমার ভালোবাসে। এখানে একটা বিষয় একটু নোট করছি প্রিয় শ্রোতা, আজকের স্টোরিটা এতটাই বেশি সেন্সিটিভ, আমাদের সামাজিকতার জায়গা থেকে আজকের অতিথির পুরো ফেসটুকু আমরা ফেসবুকে দেখাতে পারবো না, কিন্তু একজন মাস্টার্স পড়ুয়া একটা ছেলে একটা ক্লাস 8 পড়ুয়া একটা মেয়ের প্রতি এফেক্টেড হতে পারে কি কারণে, কতটুকু সৌন্দর্য একজন মেয়ের মধ্যে থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে, ততটুকুই সুন্দর ও আসলে, এবং অ্যাবসলিউটলি শি ইজ বিউটিফুল। কিন্তু আমরা আমাদের গল্পের জায়গাটা থেকে আমরা পারছি না ওর পুরো মুখ অবয়বটা আপনাদেরকে দেখাতে। চলুন আমরা আবারও ওর কাছে ফিরি। হ্যাঁ বলুন তারপর। কিন্তু আমি সবসময় চাইতাম যে আমার ছোট্ট একটা সংসার হোক। আমি আবারও স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমার লাইফে যা গেছে গেছে, ও হয়তো বা আমার সুন্দর একটা সংসার দিতে পারবে। বাই দ্য ওয়ে, আপনি যখন এটা বলছিলেন যে আপনি আপনার ছেলে কলেজের সাথে মিশে বিভিন্ন পার্টিতে হ্যাঁ, তারপর দায়িত্ব করতেন, ওই সময়গুলো থেকে আপনি ওদের সাথে মিশে ড্রিঙ্কস না না, তখন আমি এগুলো তখনও ওরা শুরু করেন? ওরা করতো, আমি আর কি ভাবতাম যে আসলে আমি একটু করবো, এই করবো, মানে ভালো লাগতো। তারপর চিন্তা করতাম না, বোনের বাসায় থাকি, ভয় পেতাম, কিছু করতাম না। তো তখন নাজিমের সাথে আসতে, মানে আমার সাথে রিলেশন ছিল, তার নাম ছিল নাজিম। তখন ও বললো যে ঠিক আছে আমি তোমার বিয়ে করবো। আবার স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমার ছোট একটা সংসার হবে, আমরা অনেক প্ল্যানিং করলাম যে আমাদের একটা মেয়ে বেবি হবে, এরকম বাসা নিব, তুমি তো এরকম সুন্দর, আমাদের বেবিটাও হয়তো, অনেক ভাবে প্ল্যান করলাম। পরে আস্তে আস্তে দেখি কি ও ফোনে আমার সাথে তত সময় দেয় না, ফোনে ততটা সময় দিচ্ছে না। কিন্তু কোন ও তো আপনার সম্পর্কে সমস্ত কিছু জানতো, বিশেষ করে দুটো বিয়ে হয়েছে আপনার, এরকম ভাবে আপনি সংসারও করেছেন এবং আমার ফ্যামিলি অবস্থা সবই জানে। সব জানতো। ও কি শুধুমাত্র আপনার সঙ্গে প্রেমের সম্পর্কই ছিল নাকি আলাদা এক ধরনের ইন্টেনশন ছিল, ফিজিক্যাল ফিজিক্যাল রিলেশন কোনো ধরনের কোনো ইন্টেনশন ছিল না? ওকে, বলুন তারপর। আমি ফোনে টাকা ঢুকাই দেই, ও ফোনে কথা বলে অন্য মেয়ের সাথে। তা আমি ওর ফোনে টাকা ঢুকাই দিলেও আমি ওর ফোনটা রিসিভ করতাম না, কারণ আমি যে কোম্পানিতে চাকরি করতাম ওখান থেকে ফোন আমাকে দেওয়া হয়েছিল, মানে ওখান থেকে আমি ফোন করলে বিল পাইতো। ওকে, তো ওই ফোনটাতে আমি ওকে ফোন করতাম অল টাইম, কখনো ওর ফোন আমি রিসিভ করি নাই। চিন্তা করতাম বেকার, কি করবে ওরা, আমি টাকা দিই। ও বন্ধু বান্ধব আমার ফোন দিত, যে জানি আজকে না আমার ফ্রেন্ডের সাথে আমার পার্টি দিতে হবে, আমার কটা টাকা দিবা, 500 টাকা দাও না। ওকে, তখন আমি এভাবে সবসময় টাকা পয়সা দিতে থাকতাম। পরে একটা সময় বললাম, আমার ফ্যামিলি থেকেও জানাজানি হয়ে গেল ব্যাপারটা, যে তুই আবারও একটা ছেলের দিকে এরকম করে পড়তেছিস, তোর হাজবেন্ড আছে এরকম আছে। তখন আমি আমার ফ্যামিলির বকাবকি শুরু করলাম, কি হাজবেন্ড, তোমরা কি দেখে দিছে এই করছো। তখন না যে আস্তে আস্তে দূরে সরে যেতেছে, আমার বলতেছে ডাইরেক্ট, বলতে তুমি আমার ফোন করবা না, কখনো ফোন দিবা না, কোনো কারণ ছাড়াই। তুমি আমার সবসময় ফোর্স করো, কার সাথে কথা বলি, কি করি না করি, তুমি আমার তখন আপনার হাজবেন্ডের সঙ্গে একেবারেই আপনার যোগাযোগ অফ? একদম যোগাযোগ। বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ডের নাম যেন কি ছিল? রিপন। রিপনের সঙ্গে আপনার যোগাযোগ পুরোপুরি অফ।
প্রিয় শ্রোতা, আমরা জায়গায় ছোট্ট একটা ব্রেক নিতে চাই। আমরা ঠিক 12:06 ফিরবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে পাখি তার জীবনের গল্প বলতে এসছে এখানে। ওকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibria.rj KEBRIA। স্পেলিংটা হচ্ছে KEBRIA.RJ। ফিরে আসছি ঠিক রাত 12:06। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 12:06 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে পাখি রয়েছে তার জীবনের গল্পে। আপনাদের যদি জীবনের গল্প বলার জন্য মন চায় তাহলে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। পাখি আপনার কাছে ফিরছি, এবং পাখিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এছাড়াও আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/kibria.rj KEBRIA। স্পেলিংটা হচ্ছে KEBRIA.RJ। ওকে, জি বলুন তারপর। তো রিপনের সাথে কোনোভাবে যোগাযোগ নেই, মানে আমার হাজবেন্ড কোনো যোগাযোগ করে না, কিছু না। ওকে। তখন আমি নাজিমরে বললাম বিয়ে করবে না, তখন ও বললে যে ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে? তোমারটা আর আমারটা কি একসাথে ম্যাচ করে? এতদিন পরে সেটা বললো যে ভালোবাসলে কি বিয়ে করতে হবে। কিন্তু তোমার আমার অনেক ভালো লাগে, তোমার অনেক ভালোবাসি, কিন্তু তোমার আমার বিয়ে করা সম্ভব না। তো ওরে আমি অনেক বেশি ভালোবেসে ফেলছিলাম, মানে আমি যাকেই ভালোবাসি অনেক বেশি ভালোবাসি ফেলি। কিন্তু সবাই আমার সাথে মানে বুঝতেই পারি না যে এরা আমার সাথে এরকম প্রতারণা করতেছে। তখন নাজিম ফোন ধরে না। তখন এই যে আমার যে ফ্রেন্ডরা ছিল ওদের সাথে আমি মিশলাম। ওকে, মানে কলিগ যারা কলিগ ছিল ওদের সাথে আমি মিশলাম। মিষ্টি বললো যে ড্রিঙ্কস করা ভালো লাগবে। পরে আমি এক পর্যায়ে ড্রিঙ্কস করলাম। ড্রিঙ্কস করলে সত্যিই দেখলাম ভালো লাগে। মানে ওই যে নাজিমের বিষয়ে যে কষ্টটা, কিংবা আমার যে পুরা মার দিক দিয়ে কষ্ট, কিংবা হাজবেন্ডের দিক দিয়ে কষ্ট, আমার কোনো কষ্টই নেই। পুরা দমে ড্রিঙ্কস করলাম। এমন ড্রিঙ্কস করতেছি আমার মধ্যে চেঞ্জ দেখে আমার দুলাভাই আমার দিকে হাত বাড়ালো। যেরকম আমার বোন অফিসে গেছে, আমার দুলাভাই হঠাৎ আমার এসে পিছন দিয়ে ধরে বলে তোর আমার খুব ভালো লাগে, তোর হাজবেন্ড নিয়ে আমি তোরে ভালোবাসি। তখন আমি আমার বোনকে বললাম, বোন তুই কোথায়? বাসায় আসছে। বাসায় আসার পর আমার 17,000 টাকা ছিল, ওর কাছ থেকে টাকাটা নিয়ে আমি বাসা দেখে চলে গেলাম। তো আরেকটা মেয়ের নিলাম, মেয়েটার নাম ছিল মেঘলা। ওরে নেওয়ার পর ও আর আমি থাকতাম। তো ওখান থেকে আরো সুন্দরভাবে ড্রিঙ্কস করতে পারতাম। বাসায় কখন আসলাম কখন গেলাম, ড্রিঙ্কস করে চিল্লাইতাম, কানতাম, নাজিম করে ওরে ফোন দিতাম, কোনোই ছিল না। কিন্তু আমি ওখান থেকে ড্রিঙ্কস করা শুরু করলাম। ওই বন্ধু বান্ধব ছিল, মানে শেয়ারে, কিন্তু আমি 200 টাকা দিতাম, ও 200 টাকা দিত, এরকম একটা বোতল কিনে নিয়ে আসতো, বোতল কিনে খেতাম, খাইতে বাসায় যেতাম, মাতলামো করতাম। তো এরকম করার পরে এখন রিজার্ভে ছিলাম। তো আমি পরে নতুন একটা পোস্ট লাগবে 1 তারিখে, গেল বছর, যে বছরটা চলে গেল, ওই গেল বছরের এই 1 তারিখে 1 তারিখে পোস্ট লাগছে। লাগার পর আমার এই যে জুন কমান্ডার ওনার সাথে আমার পরিচয় হলো, যে ঠিক আছে আপনার জন্য আমি ডিউটি করব এরকম একটা খ্রিস্টান প্রতিষ্ঠানে। তখন আমার খ্রিস্টান প্রতিষ্ঠানে দিল, আমি ওখানে ডিউটি করতাম। ডিউটি করার পরে ওখানে ডিউটি করতেছে 2টা মেয়ে, আমি আর একটা মেয়ে, আর ওই বাসাটায় থাকতাম। তা আমার হাজবেন্ড আমার সব দিক দিয়ে যোগাযোগ বন্ধ ছিল, কোনোভাবে আমার সাথে কোনো যোগাযোগ করতো না। তা আমার যে ছাড়টা ছিল উনি আবার আমার খুব হেল্প করতো। মানে কিরকম, আমি ঠিক মতো বাসায় যাচ্ছি কিনা, কি করতেছি না করতেছি, এই বিষয়টা সে দেখতো। তারপর আমি ড্রিঙ্কস করতেছি, এটা অনেকভাবে বাধা দিত যে পাখি আপনি ড্রিঙ্কস করবেন না, এরকম না করতে। আমি বললাম আমি আপনার না কেন শুনবো, আমি আপনার না শুনবো না, আমি একজনকে ভালোবাসি। এরকম আমি এত বেশি ভালোবাসতাম, চিল্লাপাল্লা করতাম, ড্রিঙ্কস করতাম, রাস্তাঘাটে চিল্লাপাল্লা করতাম। তখন আমারে বললো যে একটা মানুষ এত ভালোবাসতে পারে। তখন আমার ওই স্যার নাজিমকে ফোন দিল যে ভাইয়া একটা মেয়ে আপনাকে কতটা ভালোবাসে। তখন ও বললো যে হ্যাঁ মেয়েটা অনেক ভালো, আমি ওকে ভালোবাসি, কিন্তু ওকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। নাজিম এটা বললো। তখন আমার সব কলিগরা ওকে একবার করে ফোন করলো যে ভাইয়া, মানে আপনি সব কলিগের কাছে আপনার উইকনেসটা দেখাতেন, যে আপনার দুর্বলতাটা দেখাতেন। আমি ড্রিঙ্কস করার পরে আমি আর সবসময় ওরকম ওরে ফিল করতাম, আমি আগের মতো ডিউটি করতে পারতাম না, করতে পারতাম না ওরকম। তারপরে আমার করলো, আমি ওখান থেকে সরে আসলাম আস্তে আস্তে, মানে ফ্রেন্ডদের কাছ থেকে সরে আসলাম, কিন্তু আমি বাসায় ড্রিঙ্কস করতাম। তখন আমার স্যার বললো যে তুমি এভাবে ড্রিঙ্কস করো না পাখি, তুমি আসলে অনেক ভালো মেয়ে, এরকম বিভিন্ন রকম কথা বলতো।
কিন্তু ওই পোস্টে আমি ঠিক মতো আবার ডিউটিটা করতাম। আমার কোনো জায়গা থেকে আমার ডিউটির কারণে কখনো চাকরিটা দিত না। ওকে, আমি ঠিক মতো ডিউটি করতাম। ডিউটি আওয়ার্স এর পরে আমি উল্টাপাল্টা করতাম, যেরকম ড্রিঙ্কস করতাম, আবার বাইরে ঘুরতে যেতাম, এটা করতাম। তখন আমার স্যার আমার দিকে আগে আসলো। কিভাবে আগে আসলো? বললো যে তোমার মতো ভালো যদি আমার ওয়াইফ আমারে বাসতো তাহলে আমার মনে হয় পুরো পৃথিবীটা ওরে দিয়ে দিতাম। এই ধরনের কথা বলতো। মানে তার ওয়াইফের প্রতি অনেক ধরনের দুর্বলতা আমাকে দেখাইতো। মানে তার ওয়াইফ তার দিক দিয়ে পারফেক্ট না, সে তাকে ভালোবাসে না, সে তাকে কোনোভাবে সুখ দিতে পারে না, সে তার ছেলের দিকে যত্ন নেয় না, সে তার সংসারে কোনোভাবেই মানে মন নেই, এরকম। তখন আমি বললাম এসব কথা আমারে বলেন কেন? তখন আমার মনের মধ্যে কিন্তু নাজিমই আছে। আর সে মানে অফিস আওয়ার পরে আমার নিয়ে ঘুরতে যেত, আমিও যেতাম, আমার ড্রিঙ্কস করাইতো, ঘুরতে যেত, করতো। তখন আমি খুশি ছিলাম, ভালোই ছিলাম। ওকে, তারপরে না হইলো, ওনার ওয়াইফ যখন বাড়িতে গেছে তখন আমি আর উনি একদিন ড্রিঙ্কস করছি। উনি ড্রিঙ্কস করলে কোনো প্রবলেম হয় না, ওকে, কিন্তু আমি ড্রিঙ্কস করার পরে আমি মানে পুরো অ্যাবনর্মাল হয়ে যায়। তখন আমি চিন্তা করতাম, মানে আমার সেন্সই থাকতো না। কিন্তু ওই নাজিমকে কল করতাম, নাজিমকে কল করে এটা করতাম ওটা করতাম, উল্টাপাল্টা চিল্লাপাল্লা করতাম। তো ওনার ওয়াইফ যখন বাড়িতে গেছে, ওনার বাসায় আমাকে নিয়ে গেছে। এটা কি আপনি জানতেন আগে থেকে যে ওনার না, বাড়িতে আছে? তা আমি কিছু জানতাম না। আমরা কিন্তু কুল বিশ্বরের একটা বার আছে দীপক, ওখানে থেকে ড্রিঙ্কসটা বাইরে এনে ড্রিঙ্কস করছি। এটা জায়গায় বসে ড্রিঙ্কস করার পর আমি অ্যাবনর্মাল হয়ে গেছি। পরে উনি ওনার বাসায় আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সত্যি কথা আমার সেন্স ছিল না তখন, হয়তোবা আমাদের মধ্যে ফিজিক্যাল কোনো রিলেশন আছে, হয়তোবা। হয়তোবা মানে কি আমি শিওর। ওকে, আপনি পরবর্তীতে শিওর হয়েছেন? ওকে, হয়েছে। তার মানে ড্রিঙ্কস করার অনেক রাত্রেবেলা আমার মানে সেন্স একদম আমি এখানে স্যার আমি এখানে কেন? তখন বলতেছে কি যে তোমার আমার খুব ভালো লাগে, তোমার সবকিছু পারফেক্ট, আমার ওয়াইফের থেকে তুমি অনেক বেটার, এরকম করে বললো। তখন আমি খুব কাঁদতেছি যে আপনি এটা কি করলেন, আপনার সাথে আমার এটা কেন হলো, এরকম করে। তখন মাইনে নিছি। নেওয়ার পরে না তখন চাকরিটা বাঁচানোর ভয়, তখন ভয় পেতাম কি হয়তো বা চাকরিটা থাকবে না। চাকরি না থাকার ভয়টা কেন ছিল? মানে চাকরি করতাম, এটা তো কোনো সরকারি চাকরি না, এটা যখন তখন চলে যেতে পারে। আপনি যার কথা বলছেন উনি চাইলে আপনার চাকরি ডিসমিস করে দিতে পারেন। হ্যাঁ, একজন জুন কমান্ডার ছিল, সে চাইলে চাকরি ডিসমিস করতে পারতো। কারণ ফার্স্ট যেখানে চাকরি করতাম উনি কিন্তু তখন আমার নামে কমপ্লেইন করার পরে আমার চাকরিটা ওখান থেকে যাওয়ার পরে আমি রিজার্ভে আসছিলাম। ওকে, সো আপনার এই ভয়টা কাজ করতো? হ্যাঁ, এইভাবে কাজ করতো, এই যে আমার যদি কোনোভাবে চাকরিটা না যেত। তারপর এরকম যে আমার বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, বিভিন্ন জিনিস গিফট করতো, কিনে দিত। আপনি এগ্রি করে গেলেন? হ্যাঁ, আমি এগ্রি করে গেলাম যে নাজিমের অ্যাবসেন্টটা কিন্তু সে ঢুকে পড়ছে আমার লাইফে এত দ্রুত। এত দ্রুত মানে কি বেশ কিছুদিন হয়েছে, 4 মাস এরকম। সে এরকম একটা মানুষ যে সে কিভাবে যেন আমার ক্যাশ করে ফেললো। আর তারা আমি কিন্তু ফার্স্ট টাইমে বলতাম যে আপনার আমি কখনো ভালোবাসবো না। আমি তারা আরো বলতাম যে আপনার ওয়াইফ আছে না, এরকম এরকম জিনিস গিফট করবেন, এইভাবে করো। সে অনেক ওয়াইফকে কিভাবে কনভিন্স করবে? হ্যাঁ, সে তার ওয়াইফকে কিন্তু অনেক চেষ্টা করতো, কিন্তু তার ওয়াইফ সেরকম ধরনের ছিল না। অ্যাকর্ডিং টু হিজ ল্যাঙ্গুয়েজ, মানে তার ভাষ্য অনুযায়ী। ওকে, তার কথা অনুযায়ী সে ওরকম ছিল না, সে পারফেক্ট ছিল না। ঠিক আছে, তারপরে এরকম আমার তখন আপনার আগের হাজবেন্ডের সঙ্গে আপনার না, আমার ডিভোর্স হয় নাই। আমার আগের হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স ছিলই না। ওকে, আমার হাজবেন্ডের সাথে আমার কোনো যোগাযোগও ছিল না। তারপরে এই করছে, এরকম আসতে যাইতো আমার ডিউটি আওয়ার্স এর পরে তার সাথে আমরা একসাথে ঘুরতে যেতাম, খাইতাম। ঠিক আছে, এরকম ভাবে ছিল। সে এরকম আস্তে আস্তে আমার একদম অনেক কাছে চলে আসলো। সে মনে করেন আমার ডিউটি আওয়ার্স এর পরে আমার না দেখলে পাগল হয়ে যেত। যেমনি হোক আমার বোঝাতো, সে চলে আসতো। কোথায় চলে আসতো? অফিসের ওখানে চলে আসতো, আইসা আমার নিয়ে বাসায় নামায় দিয়ে আসতো। যেহেতু সে একজন অফিসার এবং তার আন্ডারে তো অনেক এমপ্লয়ি কাজ করে, বাকি সবাই বুঝতো না ব্যাপারটা, এবং তার জন্য এটা প্রেস্টিজিয়াস না? দূরে থাকতো অফিস থেকে, মনে করেন এখান থেকে 10-5 মিনিট হাইটে যাওয়া লাগবে, এরকম এতটা দূরে থাকতো সে। আমার রিক্সায় যাইতে কষ্ট হবে দেখা সে রেগুলার, একটা ভাঙা রোড ছিল, ওই ভাঙা রোডের রেগুলার আমার জন্য বাইক নিয়ে দাঁড়ায় থাকতো। ওকে, ওকে, ওখান থেকে আমাকে নিয়ে ওখানে নামায় দিয়ে আসতো। নামায় দিয়ে আসতে যেতে এরকম রেগুলার দিয়ে আসতো। তারপরে আমি বুঝলাম যে আসলে সে আমাকে অনেক ভালোবাসে, ওকে, অনেক ভালোবাসে। তারপরে আমি আস্তে আস্তে ওনার প্রতি দুর্বল হলাম। যখন আমি দেখলাম যে না, তার ওয়াইফ তার প্রতি না, তখন আমি তার প্রতি দুর্বল হলাম। ও দুর্বল করে ফেলছিল আমাকে, এমন মানে ওয়াইফ তার প্রতি ডিভোটেড না, এটা তো তার ল্যাঙ্গুয়েজ ছিল। তার ছিল, আর আমিও বুঝতাম। কিভাবে বুঝতেন? মানে সে যখন ফোনে কথা বলতো, মানে তার ওয়াইফের বলতো একটু পানি দাও তো, তুমি নিয়ে খাও। এটা আপনি ফোনে শুনতে পাতেন? হ্যাঁ, এটা আমি শুনতে পেতাম। তুমি নাও কিংবা এদিকে আসো তো, মানে আমি শুনতাম। তার ফ্যামিলি সম্পর্কে আপনি কতটুকু জানতেন? শুধু ওই ওয়াইফের বদনামই জানতেন নাকি আরো অন্য কিছু জানতেন? না, ওয়াইফের অতটুকু জানতাম, তার ফ্যামিলিটা অনেক বেশি ভালো ছিল। কিরকম? সে তার রুমে সে অনেক দিক দিয়ে তার ওয়াইফের সুখে রাখছিল, কিন্তু সে যে তার ওয়াইফ, সে কখনো মনে করতো না যে আমার হাজবেন্ডের সুখে আমি সুখী। সে মনে করতো তার সুখই তার সুখ, হাজবেন্ডের যে একটা জিনিস, এই জিনিসটা যে আমার, সে এটা ভাবতো না। এটা তো তার ভাষ্য অনুযায়ী, আপনি তো তার
পরিবারের মধ্যে ঢোকেননি, কখনো আমি তার এভাবে যেয়ে দেখি না, দেখেন নাই, সে তার যেভাবে বলেছে আপনি সেটা সেভাবে বোঝার চেষ্টা করেছেন। এভাবেই। ওকে ওকে। তারপরে এরকম কয়েক মাস গেল, যাওয়ার পরে তখন এই কয়েক মাসের মধ্যে আপনারা কি কি করছেন? হ্যাং আউট করছেন, বাইরে ঘুরে বেড়াচ্ছেন, ডেট করছেন, রুম ডেট করছেন জি কন্টিনিউয়াসলি? জি কন্টিনিউয়াসলি। একবারের জন্য মনে হয়নি যে অন্যায় করছেন? অন্যায় ফার্স্টে মনে হয়েছিল, পরে মনে হলো যে না, আমার লাইফটা কি, আমার তো ওই নোংরা জায়গা থেকে উঠাই নিয়ে আসছে। আমি যে ড্রিঙ্কস করতাম, আজে বাজে ছেলেদের সাথে আমি মিশতাম, আমি যে খারাপ হি অলসো ড্রিঙ্কস, সে তো সে কিন্তু আমার জন্য ড্রিঙ্কস করতো, সে কিন্তু ফার্স্টে ড্রিঙ্কস করতো না। মানে আপনাকে এখানে থেকে নিয়ে আসার জন্য যে কোনো ভাবেই হোক না কেন, আপনার যে রাস্তায় আছেন সেই রাস্তায় আগে পা দিয়েছে, তারপর ওখান থেকে সরে আসার চেষ্টা। আমাকে বিভিন্ন ছেলেদের সাথে আমি মিশতাম, বিভিন্ন ছেলেদের সাথে আমি ভালো কোনো ড্রেস পরতাম না, যেরকম জিন্স টপস এগুলো পরতাম। ওকে, জিন্স টপস, ওকে। হ্যাঁ, এইগুলা থেকে সে আমার বাই করছে, ভালো ভালো ড্রেস কিনে দিছে, বড় বড় হাতার জামা বানায় দিছে, যে এগুলা পরো না, খারাপ বলবে মানুষ। মানে আমার মধ্যে একটা চেঞ্জ আনছে সে। আমি যেরকম আগে রাস্তায় বেরোলে মনে হতো যে না, এই ছেলের সাথে দুষ্টামি করবো, কথা বলবো, এরকম আমার আর মনে হয় না। বাই দ্য ওয়ে, আমার একটা প্রশ্ন আছে। ছেলেটা যদি আপনাকে এতটাই ভালোবাসবে তাহলে প্রথম দিন নিয়ে গিয়ে কেন এই ধরনের শারীরিক সম্পর্ক করলো? সে তো অন্যভাবে আপনাকে প্রপোজ করতে পারতো। এটা হয়তো বা তারও ইচ্ছে ছিল না, এটা আমি আসলে জানি না। কখন আপনি তাকে জিজ্ঞেস করেছেন পরবর্তীতে যে তুমি আমাকে যেহেতু লাভই করো তাহলে কেন এটা করলে? করছিলাম, আপনি তাকে বাধ্য করেছেন অ্যাকর্ডিং টু হিজ ভয়েস, মানে সে এটা বলেছে। সে বলেছে তুমি আমাকে বাধ্য করছো, আমি একটা পুরুষ মানুষ, আমি আনকন্ট্রোল হয়ে গেছি। বাধ্য করেছে বলেন? আপনার অ্যাটিটিউডের মধ্যে এগুলো ছিল? হ্যাঁ, আমি হয়তো বা কিছু করছি, কিন্তু এটা আমার, বললাম না, আমার তখনও সেন্স নাই। আমি ইউ আর নট ইন সেন্স। ওকে, তারপর? ঠিক আছে, এরকম বলার পর তখন আমি একটা বাসা নিলাম, বাসা নিলেন মানে? মানে ওই বাসাটা ছেড়ে দিলাম। আমি আগে যে বাসাটা থাকতাম ওই বাসাটা ছেড়ে বেশ দিলাম। কয়েকজন ফ্রেন্ড মিলে থাক। হ্যাঁ, তখন আমি আলাদা একা একটা বাসা নিলাম। এক একটা বাসায় কি ওর সিদ্ধান্ত অনুসারে নিলেন নাকি আপনি একা একা নিজে নিলেন? একা বাসাটা কেন প্রয়োজন হলো? ওর জন্য আমি ওর একটা সময় কাটাবো, আমরা হাজবেন্ড ওয়াইফ থাকবো, বিয়ে করব। বিয়ে করার কথাও আপনাকে বলেছেন? হ্যাঁ, অল টাইম আমারে বলতো, যে আমি পরে বলতাম হ্যাঁ বিয়ে করবো, সমস্যা কি, তুমি আমার ওয়াইফ, সব জায়গা বলতো। ওর কখনো ভয় থাকতো না যে না আমি একটা জায়গায় বলবো আমার ওয়াইফ, ও কখনো আমার নিয়ে ঘৃণা করতো না। ও বলতো যে তোমার আমি একটা পচা নর্দমা থেকে ওটা নিয়ে আসি, তুমি আমার কাছে একটা পবিত্র। ও আপনার পাস্ট সম্পর্কে জানতো, অতীত সম্পর্কে জানতো, সব আমার পুরা ফ্যামিলির ডিটেলসও জানতো, মা বাবা ভাই বোন সব জানার পরেও আমার প্রতি অনেক বেশি দুর্বল হয়েছে। তো এরকম করে সবসময় বলতো, অনেক অনেক লাভ করতাম। বাসা নিলেন কোথায়? বাসা নিলাম অফিসের পাশেই। অফিসের পাশেই? আপনার কলিগরা জানতো যে এই ধরনের সম্পর্কে আপনি ওদের জড়াতেন? পুরোপুরি সিক্রেট ছিল বিষয়টা? হ্যাঁ, পুরোপুরি সিক্রেট। আমার সবাই জানতো আমার হাজবেন্ড আছে, আমার একটা বেবি আছে, বাচ্চা, মেয়ে বাচ্চা, এটা জানতো। আমিও সবসময় ফেস করতাম যে আমার একটা বেবি আছে, মেয়ে, এরকম করে ফেস করতাম। তো ওরকম বাসায় আসতো যাইতো, সবাই জানতো আমার হাজবেন্ড। তো আমাদের মধ্যে না বিয়ে একটা সময় কাজী অফিসেও নিয়ে গেছে ও আমাকে। কাজী অফিসে নিয়ে গেল? হ্যাঁ, চলো বিয়ে করবো। গেছি, তখন আমার ডিভোর্স হয় নাই। তখন কাজী অফিস থেকে বললো যে ওনার তো ডিভোর্স হয় নাই, 3 মাস ডিভোর্স হওয়ার 3 মাস পর বিয়ে করতে হবে। এ কথা বলার পরে বলতেছে যে তাহলে কি করব? তখন আমি বললাম যে ঠিক আছে, আমি ফ্যামিলির সাথে কথা বলি, মা বাবার সাথে বলি যে আমি ডিভোর্স করব। আপনি কি জানতেন যে উনি যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে ওনার আগের ওয়াইফের পারমিশন লাগবে? হ্যাঁ, না, এটা আমি জানতাম না। এটা আপনি তখন জানতেন না, না? তখন এটা আমি জানতাম না। Okay. তখন আমি, আপনি তখন কখনো কি প্রশ্ন করেছেন যে তুমি যে আমাকে বিয়ে করতে চাচ্ছ, তোমার আগের ঘরের কি হবে, আগের সংসারের কি হবে? মানুষের 2টা বউ থাকে না, এটা অ্যান্সার দিত? আমি তো চালাইতে পারি, আমাকে 2টা বউ থাকতে পারে না, আর আমি তো এটাই আপনি মানতাম। তো একটা সংসারের স্বপ্ন দেখতেন, সুন্দর একটা সংসার যেখানে আপনার বিচরণ থাকবে, সুন্দর একটা ঘর, সেখানে আরেকজন মানুষের শেয়ার আছে, এটা মানতে পারতেন? এটা হয়তো বা মানতে পারতাম না, কিন্তু তখন আমি এমন একটা অবস্থায় ছিলাম, ওরে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। ও 2টা কেন 5টা বউ থাকবে, ও তো আমার সময় দিতেছে। ও তো আমারই সময় দিতেছে। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, প্রিয় শ্রোতা। আমরা বারবারই বলি মানুষের যখন খুব ডিজাস্টার মোমেন্ট যায় সেই সময়টাতে আসলে যে কেউ যখন পাশে এসে দাঁড়ায়, ইভেন একজন শত্রুও যদি, অতীত জীবনের একজন শত্রুও যদি পাশে এসে দাঁড়ায়, সেই মানুষটাকে অদ্ভুত রকমের ভালো লাগে। কিন্তু সেটার মধ্যেও যে এক ধরনের জটিলতা থাকে, সেটা ভবিষ্যতে একসময় মেঘ কেটে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে। তারপর এই মানুষের যে কন্ডিশন, ফ্যামিলি কন্ডিশন বা এই মানুষের যে অবস্থা, সেটা আসলে আমার জীবনকে কতটা প্রভাবিত করতে পারবে ইন এ পজিটিভ সেন্স, ওই জিনিসটা কিন্তু মাথার মধ্যে কাজ করে না। আর ওর একটা ব্যাকগ্রাউন্ড কথা আপনারা চিন্তা করবেন, ও তখন বয়স খুব বেশি হলে 17 থেকে 18, এবং ওর এডুকেশন, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওর যে অবস্থা, সবকিছু জায়গা থেকে এটা অত্যন্ত লোভনীয় মনে হয়েছে ওর কাছে। সব দিক থেকে মেন্টালিও অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর ফিজিক্যাল ব্যাপারটা তো ওর জন্য কি, সেটা ছোটবেলা থেকে যারা শুনছেন একেবারে প্রথম থেকে তারা বুঝতেই পারছেন। হ্যাঁ, বলুন। তারপর তখন বাসা নিলেন? তো কাজী অফিসার কাজী আমাদের বলল যে তোমার বিয়ে তো করতে হবে, বিয়ে তো করবা, আজ করো 3 মাস পরে করবো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো মানুষের শরীরে, মানে লোক দেখানো বিয়ে এবং ইসের বিয়ে থেকে, মানে কাগজ কলমে বিয়ে, হাদিস মোতাবেক বিয়ে, যেটা থেকে সবচেয়ে মনের বিয়েটাই বড়। এটা হলে না, তখন আমি এটার মধ্যে কাজ করতে, যে আমাদের তো মনের বিয়ে তাহলে হয়েই গেছে, বিয়ে করব। আর ও যেখানে যাবে, আমার ওয়াইফ, সব জায়গায় বলতে আমার আমার ওয়াইফ,
আমি বলতাম আমার হাজবেন্ড। আমার নাম কিন্তু ইসলাম ছিল না, আমি কিন্তু ইসলাম দিছি। কেন ইসলাম, মানে আপনি আপনার রিলিজন কি? আমার হচ্ছে আক্তার। মানে আপনি ধর্ম তো ইসলাম, হ্যাঁ ইসলাম, তো ইসলাম কেন দিলেন? ওর নামের সাথে ইসলাম আছে এই কারণে, তার নামটার শেষে ইসলাম আছে, যে কারণে আপনি ইসলাম যোগ করে নিয়েছেন। ওকে, তখন থেকে কিন্তু আমার নামের পিছনে ইসলাম যোগ করলাম, এবং সে নাকফুল, এই যে নাকফুলটা তার দেওয়া, যে আমাদের বিয়ে হয়েছে এভাবে। ও নাকফুলটা সে আপনাকে গিফট করলো? হ্যাঁ, সে আমাকে গিফট করলো। ওকে, তো নাকফুলটা গিফট করলে, যে হাজবেন্ডের নাকফুল থাকে, আমি নাকফুল পরলাম। দেন বাসা যেরকম, আমার বাসাটা সবসময় গুছানো গাছানো থাকতো, সে যেরকম পছন্দ করতো, সে কিন্তু অনেক বেশি পছন্দ করতো যে আমি যাতে সবসময় টিপটাপ গুছানো গাছানো থাকতাম। এরকম আমি সবসময় গুছাই গাছাই রাখতাম। আর বাসার ফার্নিচার গুলো কি সে কিনে দিল? আমার বাসার যত যা কত টাকা ভাড়া ছিল বাসা? 5,500 টাকা। ওকে, তো এরকম সবকিছু সে কিনলো, টিভি, তারপরে আপনার যা যা সংসারে যা যা লাগে সব সে কিনলো। মানে সে আর একটা সংসার করলো এখানে নতুন করে। Okay. তাকে দেখে কখনো বোঝা যাবে না যে সে কখনো আমার ভবিষ্যতে ঠকাবে। ঠিক আছে, এরকম করে থাকলাম কিছুদিন। থাকার পরে আমি আবারও, মানে আমি এটা থাকলেও না, আমার ফ্যামিলিতে হয়েছে এর মধ্যে মিস করছি। এর মধ্যে আমার ফ্যামিলিতে টুকটাক জানাইতাম যে আমি তোমাদের আমার আর কোনো দরকার নাই। মানে আমার ফ্যামিলিতে আমি খুব বেশি অহংকার করা শুরু করলাম তখন। কেন অহংকার করলেন? যে আমার ওইরকম, না, আপনার কি এরকম চিন্তা কখনই সবসময় কাজ করতে যে আপনি ফ্যামিলি থেকে ডিটাচড হতে চান, ফ্যামিলি থেকে নিজের মতো করে একটা? আমি চাইতাম যে আমার ফ্যামিলি থেকে আমি দূরে চলে যাই, আমার ফ্যামিলিটা আমার পছন্দ না। ওকে, তা আমি বলতাম যে আমার এখন তোমাদের পর আমার আর ডিপেন্ড করতে হবে না, আমি এখন আমার মতো করে থাকতে পারবো। আমার লাইফে এমন একটা মানুষ আসছে যে তোমাদের কথা আমার চিন্তা করতে হবে না। মানে সবসময় অহংকার করতাম আমার ফ্যামিলির প্রতি, যে তোমরা কেমন থাকো তার থেকে ভালো আমি থাকি, আমি অনেক বেশি ভালো থাকি। এরকম করে বললাম আমার ফ্যামিলিতে। এবং সেটা কি জানতো যে কি কারণে আপনি এই অহংকারটা করছেন? হ্যাঁ, তারা আমার প্রশ্ন করতো যে কেন এরকম করো, তুই বিয়ে করছো? হ্যাঁ, মানে আমার ফ্যামিলিতে আমি বলতাম যে আমি বিয়ে করছি, আমি ভালো আছি। আমার বাসা আমার বোনও চিনতো না, আমার মাও চিনতো না। বলতে মানে না? না, বলতাম ভালো আছি। ওকে, আর বলতাম ভালো আছি, এই জন্য তারা কখনো চাপও দিত না যে না আমি ভালো আছি। ওকে, আর আমার গার্জিয়ানটা তত বেশি শক্ত ছিল না যে অন্যান্য বাচ্চারা যেরকম দূরে থাকলে মারধর করে একটা জায়গায় আনে, আমার মনে হয় ওরকম কখনো আমি পাই নাই, শক্ত গাইডেন্স। শক্ত গার্জেন আমি পাইনি। কিন্তু ও আমার অনেক বেশি শক্ত গার্জেন। ওর পারমিশন ছাড়া আমি কখনো বাসার থেকে নামতাম না, কখনো কোনো কারোর সাথে যোগাযোগ করতাম না। তো ওই চাকরিটা চলে, এই মানে রিজার্ভ থেকে আসার পরে ওর কাছে যখন আসলাম, পুরা সিম কার্ড পুরা সবকিছু বন্ধ করে দিলাম ওর মতো করে। শুধু ওর নাম্বার, বোনের নাম্বার, দুলাভাইয়ের নাম্বারটাও ছিল না, বাবার নাম্বার, মার নাম্বার, এই কজনের নাম্বার ছাড়া আমার কোনো কলিগের নাম্বার, কারোর সাথে কোনো যোগাযোগ আমার ছিল না। আমার পৃথিবীটাই ও ছিল, আমার অফিস আর ও, এছাড়া কিছু না। ও তেমনি, মানে যতটুকু সময় অফিসে থাকবে, অফিস শেষ করে বাসায় যে ড্রেসটা চেঞ্জ করে আমার বাসায় চলে আসবে। রাত 10টা, রাত্রে থাকতে পারতো না, যেহেতু সে ম্যারিড পার্সন, চলে যেত রাত্রে। তো এরকম পাশের ফ্ল্যাটের বাড়ি জিজ্ঞেস করতো, ভাবি ভাই আজ কেন চলে যায়? আমি সে বলতাম যে সে জুন কমনটা, সে রাত্রে নাইট চেক করতে হয়, অবশ্যই তাকে যেতে হবে। ওকে, মানে বাসার লোকজন জানতো আপনার হাজবেন্ড সে? সবাই, মানে দোকানে যে খাইতাম, দোকানের লোক জানতো, এলাকার লোক জানতো, পাশের বাসার মানে পাশের ফ্ল্যাটের লোক জানতো, সবাই জানতো। তো আমার ফ্যামিলিতে আমি অনেক বেশি কড়া করে ফেলছিলাম যে তোমার মা, তুমি আমার মা, তোমার আমার লাগবে না, তোমার মানে অনেক বেশি খারাপ ব্যবহার করতাম, লাগবে না, কারোর লাগবে না, আমি অনেক ভালো আছি, সবার থেকে আমি ভালো আছি, এরকম অহংকার করা শুরু করলাম। তাদের দিক থেকে আমি অনেক দূরে চলে আসলাম। ওকে, তারপরে আমার মা বললো যে ঠিক আছে, যদি বিয়ে করে থাকো ভালো। তখন আমি ওরে, এরকম যাচ্ছে দিন যাচ্ছে, তখন আমার মধ্যে কাজ করে যে তখন আর কি একটু বাস্তববাদী মনে হয় হচ্ছিলাম। মানে চিন্তা করতাম যে আসলে কি এটা আমার হবে। আমার মনের মধ্যে কিন্তু কাজ করতো যে সে তো আমার হাজবেন্ড না, সে কি আমার সাথে থাকবে, শুধু এটা মনে হতো। এখন আমার মা কিন্তু আমার বলতো, কিংবা ফ্যামিলির সবাই বলতো